প্রেমেরই নীল ইশারাতে এলোমেলো হাওয়া, হাত কোমরে, হ্যাঁ, পা একবার ডানে আরেকবার বামে, নাও 1 2 3 4। মনেরই মাঝে জাগানো আরও আরও চাওয়া, ফাস্ট ফাস্ট জগিং। সঙ্গীতের তালে তালে নিহাদের প্রশিক্ষণ চলছে। বিপরীত প্রান্তে মুখোমুখি অবস্থানে থাকা রোজাকে সে নিজের মতন শরীরচর্চা শিখিয়ে দিচ্ছে। তবে দেবের গানের সাথে এই ধরনের উৎকট কার্যক্রমের অর্থ রোজা বুঝে উঠতে পারছে না কিছুতেই। ধামধাম বিটের সঙ্গে তীব্র মিউজিক জিম রুমের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয়ে চলেছে। বুক কাঁপছে রীতিমতো। আগুন আগুন ভালোবাসা নেভালে যে নেভে না, ও মন মানে না মানে না। এসব কি নিহাত? আমি নাচ শিখতে এসেছি তোমার কাছে? এটাকে বলে ওয়ার্ম আপ। তোমার ওয়ার্ম আপের গোষ্ঠীর তুষ্টি। খিলখিল করে হাসতে থাকলো নিহাত। তাতে রোজা চাইলেও কেন যেন রাগ করতে পারল না ছেলেটার উপর। হাতে তোয়ালে তুলে নিহাত ভলিউম কমিয়ে রোজার দিকে ফিরল। ফ্লোরের ম্যাটে বসে পড়েছে মেয়েটি, হাঁপাচ্ছে, ঘেমেও গিয়েছে খানিক। পরিধানের টি শার্টের গলার অংশ সিক্ত হয়ে উঠছে ক্রমান্বয়ে। ভিন্ন আরেকটি তোয়ালে তার দিকে ছুঁড়ে দিয়ে নিহাত বিড়বিড় করল, নট ব্যাড, আগের চাইতে অনেক উন্নতি হয়েছে। প্রশংসার বিপরীতে ঘাড় মুছতে মুছতে শুধু তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল রোজা। খুব বেশি দিন হাতে নেই, নিহাত চলে যাবে। তার কাছ থেকে সেলফ ডিফেন্স টেকনিক কিংবা প্রয়োজনের সময় ব্যবহার করার মতন ফাইটিং স্কিল শেখার বাসনা অনুভব করেছে রোজা। হয়তো খুব বেশি লাভবান হবে না, কিন্তু জরুরি দরকারে একেবারে অসহায় হয়ে পড়তে রাজি নয় সে। নিজের মাঝে অদ্ভুত এক স্পৃহা অনুভূত হচ্ছে, সংগ্রামের চেতনা, ধ্বংসের প্রেরণা, প্রয়োজনে রক্ষার আকাঙ্ক্ষা। 5 মিনিট বিশ্রাম দিয়ে রোজাকে পুনরায় উঠতে নির্দেশ করল নিহাত। হাত তুলে আয়তাকৃতির একটা ডিভাইস দেখালো। এটা কি জানো? ভিডিওতে দেখেছি, খুব সম্ভবত ইলেকট্রিক টিজার। গুড। নিহাত বোতাম চাপতেই বৈদ্যুতিক ঝলকানি দৃশ্যমান হলো প্রান্তে। সঙ্গত করল চিটচিট ধ্বনি। এটা সাধারণত 2-3 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করতে সক্ষম, যা সাধারণত মারাত্মক ক্ষতি না করলেও শরীর অবশ করে দেয়া কিংবা হৃদযন্ত্রের অক্ষমতা সৃষ্টি করতে যথেষ্ট। হাতে রাখবে, সুযোগ মতো শত্রুর গায়ে চেপে ধরবে, খুবই কার্যকরী। রোজার দিকে ডিভাইসটা ছুঁড়ে দিতেই সেটা হাতে নিয়ে কয়েকবার চালু করে দেখল সে। আরেকটা লোহার তৈরি ধারালো ফলাযুক্ত বস্তু নিজের 2 আঙ্গুলে আংটির মতন গলিয়ে নিহাত বলল, এটাকে বলে কিটি নাকেলস। তোমাকে যে হার্ট পাঞ্চিং শিখাচ্ছি, সেগুলো এটা পরে করলে একেবারে রক্তারক্তি হয়ে ছাড়বে। তীর্যক হাসি ফুটিয়ে সেটাও রোজাকে ধরিয়ে দিয়ে এক পা দূরে সরে কোমরে হাত দিয়ে দাঁড়ালো নিহাত। উপদেশ দিল, সবশেষে বলবো, প্রতিপক্ষ একজন মানুষ, মানুষ হয়ে মানুষকে কিভাবে আঘাত করব, এই ধরনের চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে দাও। তোমার দিকে কেউ চোখ তুললে সেই চোখ গলে দেওয়ার মতন মন মানসিকতা থাকতে হবে। মুখোমুখি লড়াইয়ে সামান্যতম দুর্বলতার প্রদর্শন তোমার পরাজয়। আসমান ভাই আমাকে এই কথাটাই সব সময় বলতো। সম্মতি জানালো রোজা। বুঝতে পেরেছে, চেষ্টা করব। গুড, এখন আসো, দেখি আমার সঙ্গে কতটা সুবিধা করতে পারো। রোজা পজিশন নিয়ে তৈরি হলো। নিহাত সোজাই দাঁড়িয়ে আছে, কোনো প্রকার প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই তার। তর্জনী আঙুল কুঁচকে ইশারা করল। তৎক্ষণাৎ দৌড়ে গেল রোজা। শরীরটাকে উপরে তুলে হাওয়ায় ভাসানোর চেষ্টা করল। উদ্দেশ্য নিহাদের বুক। পা তুললেও ক্ষিপ্ত গতিতে তা এড়িয়ে মাথা নুয়ে তার জন্য পা টেনে হ্যাঁচকা টান দিল নিহাত। হুড়মুড় করে ভারসাম্য ভেঙে মেঝেতে পড়ল রোজা। কিন্তু গতদিনের শিক্ষা মাথায় রেখে সময় ব্যয় করল না। উভয় হাতে ভর দিয়ে শরীর তুলে লাথি হাঁকালো নিহাদের কাঁধ বরাবর। সামান্য পেছালো নিহাত তাতে।
হেসে উৎসাহ দিল, নট ব্যাড। অতঃপর উভয়ে নিজেদের লড়াইয়ে এতটাই মশগুল হয়ে পড়ল যে খেয়ালই করল না কখন জিমের ভেতর তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে একদৃষ্টে নিহাত আর রোজাকে পর্যবেক্ষণ করে গেল আসমান নিঃশব্দে। রোজাকে অষ্টমবারের মতন মেঝের ম্যাটে আশ্রে ফেলার পর বেচারির দম আটকে এলো। হাত তুলে সময় চেয়ে পা ছড়িয়ে বসে হাঁপাতে থাকল। থামল নিহাত। হাতের উল্টো পিঠে মুখ মুছে নিয়ে পানির বোতল তুলে চুমুক দিল। জানালো, মোটামুটি ভালোই। অযথা প্রশংসা উন্নতি রুখে দেয়। গভীর কণ্ঠস্বরটি কর্ণগোচর হতেই রোজা ঘুরে তাকালো। জিমের ভেতর প্রবেশ করল আসমান। পরিধানে হাতাবিহীন কালো টি শার্ট এবং ট্রাউজার। নিহাত মাথা চুলকে হাসার চেষ্টা করে বলল, বেচারি চেষ্টা তো করছে, একটু উৎসাহ দেওয়াই যায়। যথেষ্ট নয়। তো কি চাও? তোমার মতন কঠোর হই, একটা ভুলের জন্য চেষ্টা করে পুশ আপ দিতে বলি, নাকি প্রথম সেশনেই মেরে শরীরের জয়েন্ট ঢিলা করে দেই? জবাব দিল না আসমান। তাকালো মেঝেতে বসে থাকা রোজার দিকে। তার দৃষ্টিতে এমন এক কাঠিন্য যার দরুন আনমনে ঢোক গিলে তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালো রোজা। যদিও নিহাদের সঙ্গে লড়তে গিয়ে তার শরীর থরথর করে কাঁপছে এখনও। গুড থিঙ্কিং। ইউ শুড লার্ন টু প্রোটেক্ট ইউর সেলফ। মৃদু কণ্ঠে উচ্চারণ করল আসমান। একই সাথে পাশের স্পিকারের গান বন্ধ করে দিল। নিহাত তেতে গিয়ে প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু হাত তুলে তাকে থামিয়ে সরে যেতে ইশারা করল। অতএব সরে দাঁড়ালো সে। রোজার মুখোমুখি হলো আসমান। মাস্কটা টেনে উপরে তুলে শীতল নয়নে চাইল। এক অজানা শিহরণ খেলে গেল রোজার শিরদাঁড়া বেয়ে। বুকের ভেতর বাদ্য বাজিয়ে নাচতে আরম্ভ করল অবাধ্য হৃদযন্ত্র। যে কোনো মুখোমুখি লড়াইয়ের ক্ষেত্রে পয়েন্ট নাম্বার 1 কি? 1 সেকেন্ড সময় নিল রোজা উত্তর করতে। মস্তিষ্ককে সদা সজাগ রাখা এবং পর্যবেক্ষণ। রাইট। পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট 2। বাক্য সমাপ্ত করতেও সক্ষম হলো না রোজা। রীতিমতো বিদ্যুৎ গতিতে ছুটল আসমান। কিছু বুঝে ওঠার আগেই তার কণ্ঠ চেপে ধরে আছড়ে ফেলল টেবিলের উপর। সমস্ত পিঠে তার চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল। নাক মুখ কুঁচকে আসমানের দিকে চাইল। পয়েন্ট 2 সদা প্রস্তুত থাকা। শত্রু আক্রমণের আগে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেবে না। রোজাকে ছেড়ে দিল আসমান। খুক খুক করে কেশে উঠে দাঁড়ালো সে। শরীর এখনও ঝনঝন করে চলেছে। তাকে আঘাত করার ক্ষেত্রে খুব বেশি নিয়ন্ত্রণ রাখেনি আসমান। রোজাকে এক নজর অবলোকন করে এগিয়ে এসে বিড়বিড় করল, এক্সকিউজ মি। কোমরে হাত স্থাপন করল আলতোভাবে। পিছনে হেলিয়ে পা দুটোর অবস্থান ঠিক করল। অতঃপর বাহুতে স্পর্শ করে তা মুষ্টিবদ্ধ করে যথাযথ ভঙ্গিতে উত্তোলন করল সামনে। সম্পূর্ণ সময়টা রোজা স্থির হয়ে থাকল মোমের পুতুলের ন্যায়। তুমি একজন নারী, তোমার নমনীয় শরীর অ্যাডভান্টেজ। একজন পুরুষের তুলনায় দ্রুতগতি অর্জন করতে পারবে যথাযথ চর্চার মাধ্যমে। আসমানের প্রত্যেকটা কথা নিজের মস্তিষ্কে গেঁথে নিতে থাকল রোজা। মুঠো পাকিয়ে রোজার মুখোমুখি দাঁড়াতে দাঁড়াতে আসমান বলল, নিজেকে কখনো দুর্বল ভাববে না। যতক্ষণ মাথায় থাকবে আমি নারী, আমি দুর্বল, ততক্ষণ শত চেষ্টাও বিফলে যাবে। বি কনফিডেন্ট। কনফিডেন্স ইজ দ্য কি। প্রতিপক্ষের উপর তোমার সর্বোচ্চ আক্রোশ ঢেলে দাও। নাও কাম, ফাইট মি। শক্ত একটা ঢোক রোজার কণ্ঠনালী বেয়ে পাকস্থলীতে নেমে গেল। ব্যাপারটা তার জন্য হয়েছে ক্লাস টিচারের অনুপস্থিতিতে প্রিন্সিপালের ক্লাসে ফেঁসে যাওয়ার মতন। আর চোখে নিহাদের দিকে চাইতেই মাথা নেড়ে তাকে উৎসাহ দিল। অধিক সময় নষ্ট করল না রোজা। যা আছে কপালে।
দীর্ঘ একটা প্রশ্বাস গ্রহণ করে ছুটে গেল কিলিং মেশিনের দিকে। তাকে রুখে দিল আসমান এক হাতেই। রোজার মুষ্টিবদ্ধ হাত আঘাত হানল তার প্রশস্ত হাতের তালুতে। নির্বিকার চিত্তে রোজার হাত চেপে ধরে মুচড়ে দিল আসমান। বিন্দুমাত্র পরোয়া করল না যন্ত্রণা প্রদানে। ওকিয়ে উঠল রোজা। আর্তদৃষ্টিতে তাকালো আসমানের উদ্দেশ্যে। তবুও টলল না হিমালয়। আই সেইড ফাইট মি। রোজা উন্মুক্ত হাতটিতে ঘুষি হাঁকালো আসমানের বুকে। বিনিময়ে শুধু নিজের হাতেই ব্যথা অনুভব করল, যেন মানবদেহ নয় পাথরে হাত তুলেছে। নিটোল আসমান তার উদ্দেশ্যে একটু ঝুঁকল। টু ফাইট মি, হেট মি ফার্স্ট। হোয়াট? তোমার আঘাতে বোঝা যাচ্ছে তুমি সর্বশক্তি প্রয়োগ করছো না। নিজেকে রুখে রাখলে পরাজয় নিশ্চিত। পরাজয়ের পরিণাম মৃত্যু। কিসের নিয়ন্ত্রণ এত? তুমি ব্যথা পেলে? ফরগেট ইট। আহ! রোজার হাত পিছমোড়া করে নিয়ে চাপল আসমান সজোরে। শিরা উপশিরা জুড়ে যেন তড়িৎ খেলে গেল মেয়েটির। কুঞ্চিত হয়ে এলো সমস্ত দেহ। কুঁকড়ে গেল অব্যয়। আসমান ভাই, এতটা কঠোর? বলতে চাইলেও শীতল দৃষ্টি নিক্ষেপে নিহাদের কণ্ঠ মিয়ে গেল। মাথা নেড়ে দুই হাত উপরে তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বলল, ও ভুলে যাও, আমি কিছু বলিনি। মনে করো আমি এখানে নেই, অদৃশ্য জীবাণু। তুমি চালিয়ে যাও। রোজার দিকে মনোযোগ ফেরালো আসমান। তার বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর প্রচেষ্টায় লিপ্ত হয়েছে রোজা। তবুও বিন্দুমাত্র ছাড় প্রদান না করে ঝুঁকে তার কানের কাছে শক্ত কণ্ঠে উচ্চারণ করল, প্রতিপক্ষের উপর সর্বোচ্চ ঘৃণাই আক্রোশের জন্ম দেয়। আক্রোশ জন্ম দেয় শক্তির। সো হেট মি। কিভাবে? কল্পনা করো এমন কিছু যা তুমি খুব ঘৃণা করো। আমি তোমার মতো এতটা কঠোর মানসিকতা রাখি না আসমান। না পারতে চেঁচিয়ে উঠল রোজা। মাস্কের অন্তরালে মৃদু হাসির রেখার উৎপত্তি ঘটল আসমানের অধর জুড়ে। সে সফল হচ্ছে। রোজার মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। উল্টো ঘুরিয়ে তৎক্ষণাৎ তাকে দেয়ালের সঙ্গে চেপে ধরে আসমান হাত বাড়ালো কণ্ঠে। শক্তিশালী বাহুতে আবদ্ধ করে তীব্র দৃষ্টিপাত ঘটালো রোজার পরিশ্রান্ত নয়ন মাঝে। কঠোর হতে হবে, না হলে জীবন তোমাকে অচিরেই গুঁড়িয়ে দেবে পদতলে। শুধুমাত্র কঠোরতাই কি মুক্তির চাবিকাঠি? সন্দেহ আছে? হ্যাঁ। বাজে কথা বলো না। ঘৃণা করতে শেখো। অনুভূতি দিয়ে সব কিছু জয় করা যায় না। হয়তো যায় না, কিন্তু চেষ্টা করতে দোষের কি? অপ্রয়োজনীয়, দরকারি। ক্রমেই অধৈর্য হয়ে পড়ছে আসমান। রোজার কণ্ঠে তার হাত দ্বিগুণ শক্তিতে চেপে বসেছে। নিঃশ্বাস রুদ্ধ হয়ে পড়েছে তাতে। কল্পনা করো যে আমার জায়গায় তুমি যাকে ঘৃণা করো সে দাঁড়িয়ে, তোমার চাচা আজাদ। হুম, কল্পনা করতে পারছি না। তুমি তাকে ঘৃণা করো না? করি, কিন্তু সব থেকে বেশি নয়। এক সেকেন্ডের জন্য থমকালো আসমান। অতঃপর জিজ্ঞেস করল, তুমি এই জগতে সব থেকে বেশি কাকে ঘৃণা করো? তোমার ভাগ্যকে। জমে গেল শরীর। একদৃষ্টে তাকিয়ে রইল রোজার দিকে। অজান্তেই হাতের বাঁধন সামান্য ঢিল হয়ে এলো। অতর্কিতেই ঘটনাটি ঘটল। রোজা ঝুঁকল। নিজের কপালে আসমানের কপাল ঠুকল সজোরে সর্বশক্তি দিয়ে। ভারসাম্য হারিয়ে পিছু হটতে বাধ্য হতেই বিন্দুমাত্র সময় অপচয় না করে দুই হাতে ঠেলে আসমানকে ম্যাটে আছড়ে ফেলল রোজা। তরতর করে চড়ে বসল উপরে। দুই হাত তার জড়িয়ে গেল গলায়। দুর্বল এবং তুলনামূলক অরক্ষিত শারীরিক অংশ হিসেবে কার্যকারিতা বেশি। দৃশ্যটি লক্ষ্য করতে করতে ট্রেডমিলের উপর বসে পড়ে একটা চিপসের প্যাকেট খুলে মুখে পুড়তে পুড়তে সুগভীর মনোযোগে তাকিয়ে থাকল নিহাদ। ক্রমেই নাটকীয় রূপ ধারণ করছে আসমান রোজার সম্মুখ লড়াই। ভালোই লাগছে তার।
চিপসের সঙ্গে কিছুটা পপকর্ন হলে মন্দ হতো না। আর 3D চশমা, পুরোই সিনেমা হল ভাইব। নিজেকে নিয়ন্ত্রণে নিল আসমান দ্রুতই। বিস্ময়ের ঘোর কেটেছে। অদ্ভুত এক কর্ধ অনুভূত হলো তার হৃদয়ে। ঠিক কার প্রতি তা বোঝা সম্ভবপর হলো না। রোজার উভয় হাত চেপে ধরল শক্ত করে, কিন্তু বর্তমানে রোজাও নাছোড়বান্দা। ঘুষি হাঁকালো আসমানের চোখ বরাবর। তড়িৎ প্রতিক্রিয়ায় তা পড়ল গাল বরাবর। দর্শক নিহাদের তাতে চোয়াল ঝুলে পড়ল। অভিজ্ঞ আসমানকে পাল্টা আঘাত করা মরুভূমির বুকে অতর্কিতে জলের উৎস খুঁজে পাওয়ার মতোই অচিন্তনীয় ব্যাপার। এই মেয়েটা ব্যাপারটাকে কতই না সহজভাবে দেখালো। কিঞ্চিত সন্তুষ্ট হলো আসমান। ইউ ম্যানেজ টু পাঞ্চ মি। হাঁপাচ্ছে রোজা প্রচণ্ডভাবে। এইটুকু করতেই তার জান যায় যায় অবস্থা। দুর্বল হয়ে এসেছে শরীর। সুযোগ গ্রহণ করে তাকে মেঝেতে ঠেলে পাল্টা চড়াও হলো আসমান। রোজার উভয় হাত ম্যাটে চেপে ধরল। দৃষ্টিতে মেলালো দৃষ্টি। এবার বাধা প্রদানের খুব বেশি প্রচেষ্টা করা হলো না রোজার তরফ থেকে। তার শারীরিক সীমা ছাড়িয়েছে উপলব্ধি করে নিজেকে সংযত রাখল আসমান। একটু ঝুঁকল নিচে। নিঃশ্বাস আটকে তার নিগুড় চাহনিতে যেন নিজেকে বিলিয়ে দিল রোজা অজান্তেই। কয়েক ইঞ্চির ফারাক উভয়ের চেহারার মাঝে। চাইলেই একে অপরকে ছুঁয়ে দেখা যায়। আসমান একটা হাত তুলল। তর্জনী এবং বৃদ্ধার সাহায্যে রোজার কপাল জুড়ে এলোমেলো হয়ে লেপ্টে থাকা চুলের গুচ্ছ আনমনে সরিয়ে দিতে দিতে মৃদু কণ্ঠে বিড়বিড় করল, আমার ভাগ্য শুধুমাত্র আমার রোজা। তাকে ঘৃণা করার অধিকার আমি ব্যতীত আর কারণেই। দৃষ্টির সঙ্গে কণ্ঠের গাম্ভীর্য সম্পূর্ণ বেমানান ঠেকল। এক প্রকার শীতল মস্তিষ্কে হুমকি প্রদানের মতো। এক মুহূর্তের জন্য নিজের হৃদয়ে অনুভূতির ঝঙ্কার অনুভব করল রোজা। ইচ্ছে হলো ওই শোষণীয় কৃষ্ণগহ্বর হতে দৃষ্টি ফিরিয়ে নিজেকে লুকিয়ে নেওয়ার, কিন্তু নিল না। কত থাকবে লুকিয়ে নিজের অন্তরের কাছ থেকে? তাই মোকাবেলা করল সে নির্ভীক সৈনিক হয়ে। আমার অনুভূতি শুধুমাত্র আমার। তাকে নিয়ন্ত্রণ করার অধিকারও আমি ব্যতীত আর কারণেই আসমান। প্রতি উত্তরে রোজার তরফ থেকে ছুটে আসা ওয়াটার পটের নিশানা এড়িয়ে খিলখিল ধ্বনি তুলে হাসতে থাকল নিহাদ। টিমটিমে হলদে ল্যাম্পশেডের আভায় উদ্ভাসিত হোটেল রুমটি নৈশব্দপূর্ণ। জানালার পাশে বসে আরাম কেদারায় দুলছে একটি অব্যয়। হাতে ভেপ থেকে থেকে ঠোঁটে ছুঁয়ে আস্বাদন করে চলেছে তামাকের স্বাদ। সেই ধোঁয়াটে কুয়াশা ভেসে বেড়াচ্ছে আবদ্ধ বায়ু জুড়ে। বিছানার একপাশে হাঁটুতে হাঁটু তুলে বসে থাকা আকাশ স্থির নয়নে পর্যবেক্ষণ করছে মানুষটিকে। দেখে মনে হচ্ছে না এত গুরুতর সংবাদেও তার মাঝে কোনো প্রকার ভ্রুক্ষেপ রয়েছে। দীর্ঘ সময় বাদে তার কণ্ঠে শুধুমাত্র একটা শব্দই উচ্চারিত হলো, ও আচ্ছা। আকাশ একটা দীর্ঘশ্বাস ছাড়তে বাধ্য হলো। এই একমাত্র বান্দা, যে আসমানের নাম উচ্চারণ করা সত্ত্বেও সামান্যতম টলেনি। সাইফ হোসেন। কি বলা যায় এই পুরুষটিকে? আসমানের যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়তো। আপনি নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন, আসমানের শেষ টার্গেট আপনি সাইফ। হুম। অবদ্ধ আওয়াজ তুলে ঠোঁটে ভেপ ছোয়ালো সাইফ। বিড়বিড় করল, ভয় পাওয়া উচিত আমার? নাবিল স্যার আলাউদ্দিন সান্দ্র। আকাশের কণ্ঠ মিয়ে এলো। নিজেকে স্বাভাবিক করতে জোরপূর্বক মাথা ঝাড়া দিয়ে দ্বিতীয় দফায় বলল, স্যারের একটা প্ল্যান আছে, টু সেভ বোথ অফ আস। কুঞ্চিত হলো সাইফের অধর। খোঁচা খোঁচা দাড়িযুক্ত চিবুকে আনমনে বুলিয়ে আনল নিজের আঙুল। শকুনের দৃষ্টিপাত ঘটালো আকাশের অব্যয়ে। আমি খেলার গুটি হই না, গুটি সাজাই। এক সেকেন্ডের জন্য থমকালো আকাশ। ভ্রু কুঁচকে কিঞ্চিত দ্বিধা নিয়ে জিজ্ঞেস করল, আর ইউ প্ল্যানিং সামথিং?
জবাব না দিয়ে আরাম কেদারায় হেলে পুনরায় ভেপে মনোযোগী হলো সাইফ। শীত আসন্ন। ইতিমধ্যে ঋতু সেনাপতির হিমেল আগ্রাসন ছড়িয়ে পড়তে আরম্ভ করেছে শহর জুড়ে। যদিও দেশের উত্তরাঞ্চলের তুলনায় নেহায়েত কিছু অনুভূত হয় না বললেই চলে, তবুও রুক্ষতা এবং শুষ্কতার বছরের সর্বশেষেই অংশ মানুষের অন্তর্জুড়ে এক নস্টালজিক প্রভাব বিস্তারে পারদর্শী। সিটি ইউফোরিয়ার কাছাকাছি এক শপিং মলে এসেছে রোজা চারুলতার সঙ্গে। শীত উপলক্ষে বাসার সকলের জন্য নিজে দেখে কিছু কেনাকাটা করতে ইচ্ছুক সে। তাছাড়া সবসময় মার্বেল ভবনে আবদ্ধ হয়ে থাকতে থাকতে একটু বাইরের হাওয়া বাতাসের জন্য তৃষ্ণার্ত হয়ে উঠেছিল বুক। খুব একটা আপত্তি করা হয়নি। রোজা এবং চারুলতার সঙ্গে সঙ্গী রয়েছে নিহাত, তার সঙ্গে অচেনা ৩ জন বিলান রেমার নিযুক্ত বডিগার্ড, যাদের অস্তিত্ব সম্পর্কে শুধুমাত্র তাদেরই ধারণা রয়েছে। আশেপাশের মানুষ দেখলে সাধারণ লোক হিসেবেই ধরে নেবে। সাদা পোশাকে ডিউটিতে থাকা আইনশৃঙ্খলা গুপ্তবাহিনীর মতন কিছু না, তাই অনেকটা নিশ্চিন্তেই থাকতে পারছে রোজা। চারুলতা কেনাকাটা করতে করতে নিহাত শাকচুন্নি পেতনি বলে খ্যাপাতে খ্যাপাতেও ঠিকই শপিং ব্যাগগুলো বহন করে চলেছে একজন আদর্শ পুরুষের মতন। দৃশ্যটি অবলোকন করে হৃদয়ে তৃপ্তি অনুভব করল রোজা, তার সঙ্গে এক আশঙ্কাও। এই চুক্তির সমাপ্তির পর সে এমন মুহূর্ত আর কোনোদিন উপভোগে সক্ষম হবে কি? আনমনে চিন্তায় ডুবে থাকতে থাকতে হঠাৎ পার্শ্ববর্তী একটা স্টলের দিকে নজর পড়ল। উপরের বোর্ডে গোটা গোটা ইংরেজি অক্ষরে লিখিত মেক ইউর চাম। কৌতূহলী হয়ে এগোতেই রোজা দেখল স্টলে কয়েকজন কর্মী রয়েছে। একজন মেয়ে লিকুইড রেজিন নিয়ে কাজ করছে। কাস্টমার যেমন মনে চায় তেমন ডিজাইনে বিভিন্ন ধরনের অলংকার তৈরি করে নিতে পারে। ভিডিওতে এমন জিনিস বহু দেখেছে, এই প্রথম সামনাসামনি। নিজের অজান্তেই তার পদক্ষেপ তাকে টেনে নিল স্টলে। অ্যাপ্রন পরিহিত মেয়েটি তাকে স্বাগতম জানিয়ে মিষ্টি হেসে বলল, ওয়েলকাম ম্যাম, আপনি কি আপনার পছন্দের কাস্টমাইজ রেজিন জুয়েলারি ক্রয়ে ইচ্ছুক? জি। দাম কেমন পড়বে? আপনি কি বানাতে ইচ্ছুক? ব্রেসলেট, মেন্স ব্রেসলেট। পাল বিটস নাকি রেজিন? রেজিন। তাহলে ম্যাম 500 থেকে 700 টাকার মধ্যেই হয়ে যাবে। একটা ঢোক গিলল রোজা। কামিজের ফাঁক গলিয়ে আনমনে পায়জামার পকেটে হাত ভরল। ভেতরে রয়েছে মোট 2500 টাকা। ফাউন্টেন পেনের কার্যক্রম সে শুরু করেছে 8 মাস আগে। অর্ধেক বেতন অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে মাসের শুরুতেই। সেটা আজই কিছুক্ষণ আগে ক্যাশ আউট করেছে। দাদু চলে যাওয়ার পর থেকে অর্থের খুব একটা প্রয়োজন তার নেই। নিজের লেখালেখির প্রতিভা থেকে আয় করা প্রথম সৎ উপার্জনের এই অর্থ দিয়ে নিজের কিছু অপূর্ণ ইচ্ছা পূরণের বাসনা ছিল তার। একজোড়া সিলভার ঝুমকো। কিন্তু হঠাৎ কি হলো কে জানে, কেন যেন খুব করে ইচ্ছা করছে নিজের জন্য খরচ না করে কোনো প্রিয় মানুষকে কিছু উৎসর্গ করতে, স্মৃতিচিহ্ন হিসেবে। রোজা সায় জানালো। মেয়েটি নিজের পসরা সাজিয়ে বসলো তার সামনে। একটা বক্স এগিয়ে দিল। এগুলো শুকনো ফুল ম্যাম, আপনি চাইলে এগুলো ব্রেসলেটে যুক্ত করতে পারেন। রোজা ঝুঁকে দেখল অনেক ধরনের ফুল রয়েছে, কালো, গোলাপি, লাল, হলুদ। কিন্তু তার দৃষ্টি কাড়ল আসমানি বর্ণের ছোট ছোট কিছু নাম না জানা ফুল। সন্তর্পণে তা হাতে তুলে নিয়ে দৃষ্টিপাত করতেই অধর তার উদ্ভাসিত হলো আলোড়নে। আসমানের সঙ্গে আসমানি বর্ণটা দারুণ মানাবে নিশ্চয়ই। ওই শুভ্রতার চাদরে সুবিস্তৃত আসমানের ছোঁয়া। কল্পনা করেই রোজার অন্তর পুলকিত হলো। কাজে লেগে গেল কর্মী মেয়েটি। ছাঁচে রোজার বাছাইকৃত শুকনো ফুলের সঙ্গে স্থাপন করল শুভ্র বৃক্ষলতা, যার পাশ ঘিরে দিল সবুজাভাব উৎপলে।
যেন এক টুকরো প্রকৃতির মাঝে অসীমতার পাখনা মেলেছে আকাশ। মনোমুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকলো রোজা। ছাঁচে স্বচ্ছ রেজিন ঢেলে স্থির হতে দিয়ে ইউভি লাইটের নিচে শুকিয়ে নিল দীর্ঘ কয়েক মিনিট যাবৎ। প্রস্তুত হয়ে আসতেই তা খোদাই করে যুক্ত করলো একটা সরু চেন, যার প্রান্তে ঝুলছে রোজার পছন্দ করা একটা ছোট্ট চাঁদের টুকরোর অংশ। সুন্দর করে জিনিসটা একটা বক্সে সাজিয়ে প্যাকেট করে এগিয়ে দিল মেয়েটা। হাতে নিয়ে মুগ্ধ নয়নে অবলোকন করলো রোজা। কি সুন্দর! ধন্যবাদ ম্যাম, আপনার পছন্দ হয়েছে জেনে খুশি হলাম। আমি একজনকে উপহার দেব, তার পছন্দ হলেই হবে। নিশ্চয়ই হবে ম্যাম। আপনি এতটা যত্ন নিয়ে ভেবেচিন্তে সব কিছু নির্বাচন করেছেন, অবশ্যই যে জিনিসটি লাভ করবে সে খুব খুশি হবে, কদর করবে উপহারের। মৃদু হাসল রোজা। ৬৭০ টাকার মূল্য পরিশোধ করল, তারপর ফিরে এলো। উপহারটা নিজের বুকে আগলে নিল অজান্তেই। আসমানের কাছে এর চেয়ে শতগুণ দামি জিনিসপত্র রয়েছে, সেখানে সামান্য রেজিন দিয়ে তৈরি এই ছোট্ট বস্তুটি তার পছন্দ হবে কি? থমকে গেল রোজা। পরক্ষণেই আবার মাথা ঝেড়ে নিজেকে গালমন্দ করল। তার যতটুকু সামর্থ্য সে করেছে তার ভেতরেই। এই বিষয় নিয়ে এতটা হীনমন্যতায় ভোগার কিচ্ছু হয়নি। জিনিসের মূল্য তার দামে নয়, বরং আন্তরিকতায় মাপা হয়। মলের একপাশে দাঁড়িয়ে আবারও ব্রেসলেটটা দেখল রোজা। তার কল্পনার চাইতেও সুন্দর হয়েছে জিনিসটা। তার চাঁদের জন্য এক মাধুর্যপূর্ণ উপহার। যদিও কোনো উপলক্ষ নেই, তবুও মন আনচান করছে। আসমানের কবজিতে কেমন লাগবে তার অতি যত্ন নিয়ে ভেবে ক্রয়কৃত জিনিসটি। একটা দুর্বার চিন্তায় সহসাই জমে গেল রোজার সর্বাঙ্গ। এক ভীতিকর দানব থেকে হয়ে ওঠা রক্ষককে উপহার দেওয়ার মতন পর্যায়ে সে কখন পৌঁছালো, কিভাবে পৌঁছালো, আর কেনই বা পৌঁছালো? কি অধিকার রয়েছে তার? মিথ্যা সম্পর্কের বাঁধন এবং অনিশ্চিত ভবিষ্যৎ ব্যতীত। তবুও অবাধ্যই হৃদয় চায়, নিজের সব কিছু উজাড় করে দিতে চায় পিশাস্ত্রীর জন্য। অনুভূতিহীন নিটোল হিমশীতল হিমালয় সে। তবুও তার শীতলতাকে আঁকড়ে ধরতে চায় রোজা। তার পরাবাস্তব বিভীষিকাময় কলঙ্ক দেখলে মানব হৃদয় শিউরে ওঠে, অথচ তা অবলোকন করতে চায় রোজা বারংবার। ওই অধরে পরিস্ফুটিত হাসি জীবনে একবার হলেও লক্ষ্য করতে চায় সে। চায় নিজেকে বিলিয়ে অতীতের অমানিসায় আবদ্ধ আত্মাকে নতুন করে আরও একবার রঙিন সুখের স্বপ্নের পথ দেখাতে, হাতটি ধরে একসঙ্গে পথ চলতে। হোক তা দীপ্তিময় ফুলেল পথ কিংবা অন্ধকারাচ্ছন্ন কণ্টকাকীর্ণ পথ। উপলব্ধি অতর্কিতে তার হৃদমাঝারে আবেগের জলোচ্ছ্বাস ঘটালো। তুই প্রেমে পড়েছিস রোজা, এক মেশিনের প্রেমে পড়েছিস। অন্তর চিৎকার করে জাহির করল সেই মহান ঘোষণা।